আপনারা শুনছেন গল্প চোর কাটার পরবর্তী অংশ। পাকরাশি জেঠুদের বাড়িতে পৌঁছে দেখি ভদ্রদা সাঙ্গ পাঙ্গ সমেত অপেক্ষারত, তবে সাদা পোশাকে। আমাদের দেখে বললেন, সব ব্যবস্থা হয়ে গিয়েছে, সব কটাকে ঘাড় ধরে ঢুকিয়ে দিয়েছি। দু একজন কাউমাও করছে, কিন্তু পুলিশের রুলের বাড়ি পড়লে সব ঠিক হয়ে যাবে। অর্ক জবাবে শুধু বলল, চলুন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আসরটা কি অবিনাশবাবুদের বাড়িতেই বসেছে? উত্তরটা দিলেন ভদ্রদা, আইডিয়ালি তাই হওয়া উচিত, কিন্তু তাদের ঘরটা সবার বসার পক্ষে তো উপযুক্ত নয়, তাই আপাতত গন্তব্য মিস্টার পাকরাশির বসার ঘর। আমরা তিনজনেই পাকরাশি জেঠুর বসার ঘরের দিকে রওনা দিলাম। ঘরে ঢুকে দেখি আমরা তিনজন ছাড়া মোটামুটি সবাই উপস্থিত। একদিকের সোফাতে পাকরাশি জেঠু, অবিনাশবাবু ও তমালিকা দেবী পরপর বসা। পাশের চেয়ারে পরপর সান্যালবাবু, ঘোষবাবু ও অন্যান্য ভাড়াটেরা ঘেঁষাঘেঁষি করে বসে আছে। অন্যদিকে পাকরাশি জেঠুর স্ত্রী ও মহিলা মহল দাঁড়ানো ও নিজেদের মধ্যে পারিবারিক আলাপচারিতায় ব্যস্ত। ঘোষবাবুর আর তার স্ত্রীর চোখ ছলছল করছে সারা রাত না ঘুমাবার ক্লান্তি চোখে মুখে। বুঝলাম অবিবাহিতা মেয়েকে পুলিশে ধরার জন্য ম্রিয়মান হয়ে বসে আছেন অনিচ্ছা সত্ত্বেও। আমরা তিনজন দরজার দিকে মুখ করা চেয়ারে বসলাম। এছাড়া আরো কিছু উৎসাহী মুখ জানলা দিয়ে উঁকি মারছে ক্রমাগত। তাদের দেখেই বুঝলাম এরা ওই কারখানাগুলোরই কর্মী। এক সহকর্মীকে হারানোর জন্য অতি উৎসাহী হয়েছে, অপরাধীদের বিচার দেখার জন্য। ভদ্রতা আগেই নিজের অনুচরবর্গদের বাইরে দাঁড়াতে বলে এসেছেন। আমাদের ঠিক মুখোমুখি চেয়ারে দেখি মিস্টার তমাল কুণ্ডু বসে এক মনে আজকের পেপারটা পড়ছেন। আমরা বসতে পাকরাশি জেঠু গলাটা বার কয়েক কেশে অর্কের উদ্দেশ্যে বললেন, বাপু, তোমার কথা মতো আমরা এই ছোট্ট ঘরে বসার আয়োজন করেছি। নাও, এবার শুরু করো, কি কারণে এই জমায়েত? আমি সবাইকে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম ভাই। অর্ক একবার ঘরের চারিদিকে চোখ বুলিয়ে হেসে বলল, আজ্ঞে জেঠু, একদম ঠিক আছে। একটা বিশেষ কথা বা বলা ভালো একটা বিশেষ ঘোষণা করার জন্য আজকে সকাল সকাল আমি আপনাদের বিব্রত করলাম। আমিও আমার এই বন্ধুরা এই জন্য আপনাদের উপর চিরকৃতজ্ঞ। যাই হোক, আপনাদের অনেক সময় নষ্ট করেছি, আপনাদের সকলেরই কাজ আছে, তাই আর কোনো রকম ভনিতা না করে আসল কথাটা বলে ফেলাই যাক। গত কয়েকদিন ধরে আমাদের এই পাড়াতে যা হচ্ছিল তাতে আমরা, আপনারা সবাই, মানে এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা যারা যার পর নাই বিব্রত বোধ করছেন। আপাত দৃষ্টিতে আমাদের এই পাড়া শান্ত থাকলেও কয়েকদিন আগের এই নৃশংস ঘটনা আজও আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায়। অন্য পাড়া থেকে আগত অবিনাশবাবুর পরিবারের উপরে হঠাৎ নেমে আসে নিয়তির এক অমোঘ নিষ্ঠুর আঘাত। বাবা মায়ের কোল ছাড়া হয়ে চিরতরে হারিয়ে যায় এক নিষ্পাপ কিশোরী। আমরা লজ্জিত যে আমরা আমাদের পাড়ায় নতুন আগত এই পরিবারের সুরক্ষার কোনো রকম ব্যবস্থা করতে না পারায়। আমরা আহত আমাদের এই পাড়ার এত দিনের সুনাম ক্ষুণ্ণ হওয়াতে। অর্ক বলে যাচ্ছিল, আমি খেয়াল করলাম অবিনাশবাবু দু হাতে মুখ ঢাকলেন, আর তমালিকা দেবী আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছতে শুরু করলেন। আমার মাথাটাও কেমন যেন অবশ হয়ে আসছিল। হঠাৎ দেখি দরজা দিয়ে কাকুলি বৌদি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে মিস্টার কুণ্ডুর পাশের চেয়ারে বসে পড়ে অর্ককে কিছু জিজ্ঞাসা করতে গেলেন, কিন্তু অর্ক হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে বলে চলেছিল, আপনারা হয়তো জানেন যে ওই পরিবার তাদের কিশোরী মেয়ের খুনের তদন্তের ভার আমার হাতে সঁপেছিল। তাই আমিও আমার বন্ধু মৈনাক দিনরাত এক করে এই ঘটনার তদন্ত করবার চেষ্টা করেছি, আর পুলিশও তাদের নিজেদের মতো করে তদন্ত করেছে। আমাদের উপরে পুলিশ ও অবিনাশবাবুদের বিশ্বাস ছিল, তাই তাদেরকে সেই বিশ্বাসের প্রতি আমরা দায়বদ্ধ। আপনারা সবাই জানলে খুশি হবেন যে আজকে সকালে আপনাদের সকলকে এখানে ডাকার একমাত্র কারণ আমরা তদন্তের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। অর্থাৎ শুধু আসল অপরাধীদের ধরাটাই এখন বাকি, যেটা পুলিশ খুব ভালোভাবেই করতে পারবে। আমাদের কাজ শুধু তাদেরকে চিনিয়ে দেওয়া।
মানে? পাকরাশি জেঠু খুব জোরে বলে উঠলেন অর্কের কথা শুনে। তোমরা কি বলতে চাইছো যে আসল অপরাধী এখনো ধরা বাকি? আরে বাবা, আগে তাকে তো ধরো, না হলে কখন পাখি উড়ে যাবে বুঝতেও পারবে না। অর্ক হেসে বলল, একদম ঠিকই বলেছেন জেঠু, আমরা তাই করব, কিন্তু আগে আরো কয়েকটা কাজ বাকি। আমরা ধন্যবাদ দিতে চাই কাকুলি বৌদিকেও, কারণ আফটার অল বৌদির সাহায্য না পেলে আমরা এত তাড়াতাড়ি এই কেস সলভ করতে পারতাম না, আর অবিনাশ বাবুরাও হয়তো আমাদের কাছে যেতেনও না। তমালিকা দেবী সোফা থেকে উঠে এসে কাকুলি বৌদির হাত দুটো জড়িয়ে ধরে বললেন, দিদি, আজ আপনার জন্যই এসব সম্ভব হলো, আপনি না থাকলে যে কি হতো। কাকুলি বৌদি হাতে রুমাল দিয়ে চোখ মুছে বললেন, না না, এসব বলে আমাকে বিব্রত করবেন না, আমি আর কি করেছি, আমি তো শুধু পথটাই বলে দিয়েছি। তারপরে আমাদের দিকে ঘুরে অর্ককে উদ্দেশ্য করে বললেন, তবে অর্ক, তোমাকে একটা অনুরোধ করতে চাই, আমাদের একটু তাড়াতাড়ি আছে, যদি একটু কনসিডার করো তোমরা আমাকে আর আমার হাজবেন্ডকে, আমাদের অনেক দূর যেতে হবে আজকেই, সব কিছু গোছানো বাকি আছে, তোমরা তো সব কথাই জানো। কথা বলেই মিস্টার কুন্ডুর দিকে তাকিয়ে একটা ঠেলা দিয়ে বললেন, কি গো, কি কারণে তোমাকে এত তাড়াতাড়ি পাঠালাম, তুমি কিছু এদেরকে বলনি? এখানে এসেও সেই পেপার মুখে দিয়ে বসে আছো, কি যে করি না এখন। নাও নাও, চলো চলো, আমাদের তো আর সময় নেই। তমালদা হাতের পেপারটা নামিয়ে রেখেছিলেন, এবারে স্ত্রীর কথা শুনে জোরে জোরে মাথাটা নাড়লেন। অর্ক হাসতে হাসতে বলল, জানি বৌদি, যাবেন তো বটেই, এত উতলা হওয়ার কোনো কারণ নেই, একটু পরেই ছেড়ে দেব সকলকে। বৌদি হেসে বলে উঠল, আছে আছে, ওসব মেয়েদের ব্যাপার স্যাপার, অনেক কাজ বাকি গো, আমরা ঘুরে আসি, তারপর একদিন বসে জমিয়ে এই নিয়ে কথাও হবে, আর সবকিছু জানাও হবে, আজকে মাফ করো আমাদেরকে প্লিজ। ভদ্রদা এতক্ষণ চুপ করে বসেছিলেন, এবারে একটু পুলিশি রাশভারী গলায় বলে উঠলেন, মিসেস কুন্ডু, একটা কথা সবাইকে বলা হয়নি, এই ঘরে ঢুকেছেন নিজের ইচ্ছায় নয়, আমাদের মানে পুলিশের ইচ্ছায়, তাই এখান থেকে বেরোতেও পারবেন আমাদেরই ইচ্ছায়, অতএব আর কোনো কথা না বলে চুপ করে বসে পড়ুন নিজের জায়গায়, আর অর্কবাবুকে তার কাজটা করতে দিন। মানে? এইবারে একসাথে অনেকগুলো গলার কণ্ঠস্বরের কোলাজ পাওয়া গেল। কি বলতে চাইছেন আপনারা? সান্যালবাবু আর প্রামাণিকবাবু একসাথে বলে উঠলেন, আপনারা আজে বাজে যা বকবেন তাই আমাদেরকে এখানে বসে বসে শুনতে হবে? নিজেদের আর কোনো কাজ নেই? প্রাইভেট অফিসে কাজ করি মশাই, আমাদের অত টাইম নেই। এতক্ষণ ঘরে মোটামুটি সবাই চুপ করে শুনছিলেন, কিন্তু এবারে ঘরে কোলাহল ও গুঞ্জন হঠাৎ করেই বেড়ে গেল। পাকরাশি জেঠু এবার হাল ধরার জন্য বলে উঠলেন, কি হচ্ছে কি এইসব? চুপ করে শুনলে তো এতক্ষণে বলা হয়ে যেত, একটু ধৈর্য ধরে বসতে পারছেন না আপনারা? সবাইকে রিকোয়েস্ট করছি, একটু চুপ করে বসে থাকুন, ওরা যা বলতে এসেছে বলতে দিন, এইটুকু তো আমরা করতেই পারি। এতক্ষণে ঘরটা একটু শান্ত হলো, তাও একটা চাপা কোলাহল ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে বলেই মালুম হলো। আসলে ভদ্রতার কথাটা কেউই ভালোভাবে নেয়নি। অর্ক চুপ করে মোবাইলে কি সব হিজিবিজি কাটছিল। এইবারে সামনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, দেখুন, আমরা কাউকে বিব্রত করতে চাইনি, কিন্তু আমাদের এরকম বলার পেছনে যথেষ্ট কারণ আছে। কি কারণ আছে সেটা কি জানতে পারি? আপনারা আমাদের সাথে উপযুক্ত কারণ ছাড়া এরকম করতে পারেন না, গম্ভীরভাবে বলে উঠলেন তমাল কুণ্ডু। আমি এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু আপনারা জেনে রাখুন যে আমারও কিন্তু পুলিশের উপর লেভেল অবধি জানাশোনা আছে, এরকম অপমান আমি অন্তত মেনে নেব না। এমন ভাব করছেন যেন সকলেই এখানে অপরাধী। অর্ক দুহাত জোর করে তমালদার উদ্দেশ্যে বলল, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু ওই পরিবারের মুখের দিকে তাকিয়ে এইটুকু কি করা যায় না তমালদা? আর যদি
আপনাদের জানাই যে মুকুলিকা ও রাজুর হত্যার মূল কাণ্ডারি এই ঘরেই আমাদের সাথে এখন উপস্থিত আছে। তবে কি আমরা আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা আশা করতে পারি না? কি মিস্টার সান্যাল, বৌদি, আমি আপনাদের সকলকেই বলছি, পাকরাশি জেঠু যা বলেছেন ঠিক কথা। এবার তো আমরা কোলাহল থামিয়ে ঘটনাটার দিকে একটু এগোতে পারি। কি বলছো কি অর্ক? পাকরাশি জেঠু উঠে দাঁড়িয়ে বললেন, তুমি বলতে চাইছো যে বাচ্চা মেয়েটা আর ওই ছেলেটার খুনি এই আমাদের মধ্যে এতদিন ধরে সহমর্মীর ভেগ ধরে আমাদের চারপাশেই ঘুরে বেরিয়েছে? না না, এ হতে পারে না। না না, এ হতে পারে না অর্কবাবু, আপনাদের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে বুঝতে। এতক্ষণে তমালিকা দেবী মুখ খুললেন। আমরা তো এদের সকলকে সেভাবে চিনি না, এদের মধ্যে কেউ। না না, এ কি করে সম্ভব? আপনারা সকলে একটু চুপ করুন, অর্ককে বলতে দিন। আশা করি ও আপনাদের সকলের প্রশ্নের জবাব দিয়ে দেবে। এইবারে আমি সবাইকে কথাটা বলেই অর্কর দিকে ফিরে বললাম, কিন্তু অর্ক, তুই কাকে সন্দেহ করছিস এই ব্যাপারে? অর্কর ছোট্ট জবাব এলো, সবাইকে। কারণ বলেই সবার দিকে ফিরে বলল, দেখুন, আপনাদের সবার ভয় পাবার কিছু নেই। এর পরেও যদি কারোর কোথাও যাবার তাড়া থাকে তো যেতে পারেন, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। কিন্তু খালি মনে রাখবেন, হয়তো আপনার সেই যাওয়ার ধোঁয়া তুলেই সম্ভাব্য অপরাধীও পগার পার হয়ে যেতে পারে। আমরা তাকেও আটকাতে পারবো না নৈতিকতার জন্য। কিন্তু কি আশ্চর্য, ঘরে যেন হঠাৎ পিন ড্রপ সাইলেন্স হয়ে গেল এই কথাটা শুনে। কেউ আর যাবার কথা বলল না। আমি মনে মনে অর্কর বুদ্ধির তারিফ না করে পারলাম না। একটা ছোট্ট টোপ দিয়ে সকলকে চুপ করিয়ে দিল। অর্ক বলতে শুরু করলো, সামনে এগোতে গেলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। মাত্র কিছুদিন আগেই অবিনাশবাবু নিজের পরিবার নিয়ে সুদূর টালিগঞ্জ থেকে আমাদের এই পাড়ায় থাকতে এসেছেন। কিন্তু এর মধ্যেই গত বৃহস্পতিবার থেকে ওনার মেয়ে নিখোঁজ হয়ে যান, এবং এর পরের ঘটনা সবার জানা। কিন্তু প্রশ্ন হলো, কি এমন হলো এর মধ্যেই যে ছোট্ট মুকুলিকাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হলো? কাকুলি বৌদি আমাদের অনেক সাহায্য করেছেন এই ব্যাপারটায়। উনি নিজে দেখেছিলেন যে কোনো একটা লাল শার্ট পরা ছেলে নাকি সেদিন মুকুলিকাকে ডেকে নিয়ে গিয়েছিল ফুচকার দোকান থেকে, যাকে পরবর্তীকালে আমরা একই রকমভাবে মৃত অবস্থাতেই দেখতে পাই। এবার প্রশ্ন হচ্ছে, কে এই রাজু? মুকুলিকার সাথে তার সম্পর্কটা কি? আর তাও পরিণতি এরকম কিভাবে হলো? ঘটনার তদন্তে নেমে জানতে পারি, এই গত 7-10 দিনের মধ্যেই বাকি ভাড়াটাদের সাথে অবিনাশবাবুদের কিছু কিছু কারণে বাদানুবাদ হয়েছে। আমরা চেষ্টা করেছি সেই সব কোণ থেকেও ঘটনাটাকে জাস্টিফাই করতে। তাতে মনে হলো জল বা অন্যান্য যে কোনো কারণে ঝগড়ার পরিণতিতে এরকম কথা কাটাকাটি হলো, যা কিনা শেষ পর্যন্ত একটা কিশোরীর মৃত্যুর কারণ হতে পারে। কি মনে হয় আপনাদের, সান্যালবাবু আর ঘোষবাবু? ঘোষবাবু এদিক দিয়ে গেলেনই না, শুধু বললেন, আমি জানি না, শুধু জানি আমার মেয়েকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা চক্রান্ত করে আমার মেয়েকে ফাঁসিয়েছেন। অর্ক কিছু না বলে সান্যালবাবুর দিকে তাকাতেই মিস্টার সান্যাল বললেন, দেখুন, মানছি আমাদের মধ্যে বচসা হয়েছিল, কিন্তু তা আবার পরে মিটেও গিয়েছিল। শুধু শুধু কেন আমি বা আমরা এই কাজ করতে যাব? আমাদেরও তো পরিবার, বাচ্চা কাচ্চা আছে নাকি? বিশ্বাস করুন, আমরা এইসব কাজ করিনি। সেটা আমিও ভেবেছি মিস্টার সান্যাল। অর্ক শান্তভাবে বলে উঠল, ভদ্রতা, আপনি এইবারে আপনার অহনাদি আর পরান্দাকে নিয়ে আসতে বলুন। বলা মাত্রই ভদ্রতা ফোনে নিজের অনুচরদের অহনাকে ঘরের ভিতরে পাঠাবার জন্য বললেন। আমি তাকিয়ে দেখলাম কিছুক্ষণের মধ্যেই অহনা আর পরান্দা দুজনকেই ঘরের ভিতরে পাঠিয়ে দিল পুলিশের লোক।
অর্ক আবার শুরু করলো, এইবারে আসল অপরাধীর প্রসঙ্গে আসি। আমি যতটুকু বুঝেছি, হত্যাকারী ও অপরাধী হিসাবে সে খুবই ধূর্ত, নিষ্ঠুর এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। শুধু তাই নয়, সে নিজের কৃতকর্মের জন্য বিন্দু মাত্র ব্যথিত নয়, বরং সে খুব ভালোভাবে বিশ্বাস করে যে কেউ তাকে ধরতে পারবে না। তার নিজের উপরে এতই অগাধ বিশ্বাস যে সে আমাদেরকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সে যে অসাধারণ বুদ্ধিধর তা বলার অপেক্ষা রাখে না। আমাদেরকে উনি একবার ঠকিয়েও দিয়েছিলেন, কিন্তু আমি শ্রেষ্ঠ এই ধারণাটাই আমার কাছে তাকে আবার ধরিয়ে দেয়। ওভার কনফিডেন্স অনেক বড় খেলোয়াড়কেও মাঠে ধরাশায়ী করে দেয়, এই প্রবাদটা হয়তো ওনার জানা ছিল না। উনি এতটাই ওভার কনফিডেন্ট যে ভেবেছিলেন কেউ তাকে ধরতে পারবে না। ভদ্রতার কৌতূহল না চাপতে পেরে বলেই বসলেন, আরে মশাই, একবার বলুন না নামটা। বেটাকে চাপকে এক্ষুনি চিমসে না করে দিয়েছি, তা আমার নাম ভদ্র না। আমাকে দেখতেই ভদ্র, কিন্তু আমার মতো অভদ্র লোক আর নেই এই পুলিশ স্টেশনে। অর্ক বলে চলেছে, তদন্ত করতে গিয়ে দেখলাম এর পিছনে কোনো সাধারণ ঝগড়া নেই, বা বলা ভালো, ঝগড়াঝাটির জন্য এই খুনটা হয়নি। তাহলে কে খুন করেছে? মন্তব্যটি এলো মিস্টার সান্যালের স্ত্রীর দিক থেকে। বেশ লক্ষ্য করলাম অর্কর এই কথাতে ওরা বেশ একটা রিল্যাক্স বোধ করছেন। অর্ক ঘাড় ঘুরিয়ে তাকে একবার দেখে বলে চলল, আমি অবিনাশবাবু ও তমালিকা দেবীর লাইফ হিস্ট্রি শোনার পরে ভাবলাম হয়তো তার সাথে কোনোভাবে রিলেটেড হতে পারে। তাই আমি অবিনাশবাবুদের পুরনো পাড়া, বসতবাড়ি ও ওনাদের জুয়েলারি দোকানেও খোঁজ নিয়ে দেখলাম, কিন্তু কিছু খুঁজে পেলাম না। তাও মরিয়া হয়ে চেষ্টা চালাতে শুরু করলাম, যদি কিছু তথ্য পাওয়া যায়। এরই মধ্যে আততায়ী তার প্রথম ভুলটা করে বসল। সে আমাকে আর মৈনাককে ভয় দেখাতে শুরু করলো। মৈনাককে SMS করে আর আমাকে সরাসরি ফোন করে থ্রেট করলো যে যদি এই তদন্ত নিয়ে আমরা এগোই তাহলে ভালো হবে না। আমার সামনে একটা নতুন দরজা খুলে গেল, কারণ আমি তখন বুঝে গেলাম যে অপরাধী এই এলাকারই লোক, বা এই এলাকাতেই এখনই বর্তমান। হয়তো আমাদের সামনেই সে আছে, কিন্তু ঠিক চিনে উঠতে পারছি না। আমি আবার নতুন করে সব অ্যাঙ্গেল থেকে ঘটনাটা সাজাবার চেষ্টা করলাম, কিন্তু দুটো ব্যাপারে আমি শিওর হয়ে গেলাম যে মুকুলিকাকে যে বা যারা হত্যা করেছে তারা এটা খুব প্ল্যান করেই করেছে, আর তারা আমাদের খুব কাছেই রয়েছে। অতএব তাদেরকে ধরা খুব কষ্টকর হবে না যদি আমরা একটু প্ল্যান মাফিক এগোতে পারি। তার মাঝেই খবর পেয়েছিলাম যে পুলিশ পরান্দাকে ধরে এনেছে আততায়ী সন্দেহে, কারণ মুকুলিকার রক্তমাখা গলার স্কার্ফ পুলিশে পেয়েছে পরান্দার দোকান থেকে। মাথায় খটকাটা তক্ষুনি লাগলো। কেন মুকুলিকার স্কার্ফ পরান্দার দোকানে? কেন পরান্দার দোকানে আততায়ী বা তার কোনো লোক ওই স্কার্ফটা রেখে এসেছিল পরান্দাকে ফাঁসানোর জন্য, কিন্তু ভুল করেছিল রক্ত মিশিয়ে। কি ভদ্রদা, আপনার ফরেন্সিক রিপোর্ট কি বলে? এর মাঝে একবার তাকিয়ে দেখলাম পরান্দার মাও কখন যেন মহিলা মহলের গা ঘেঁষে এসে দাঁড়িয়েছেন। ভদ্রতা মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছেন মশাই। কি হরিবল কাণ্ড! পুলিশকেও ভড়কি দিতে ছাড়ে না এরা। মেয়েটিকে হত্যা করা হয়েছে গলায় ওড়না পেঁচিয়ে, কিন্তু পরানের দোকানে রেখে গেল রক্তমাখা স্কার্ফ, তাও রক্ত মিশিয়ে। মানে গোটা ঘটনার তদন্ত মুখ অন্যদিকে করে দেবার অপচেষ্টা। তবে বুদ্ধি করে রক্তটা দিয়েছিল ওই ছেলেটার হাতের এক জায়গা থেকে কেটে। ফরেন্সিক সেটাই কনফার্ম করেছে। রাজুর হাতের একটা জায়গা কাটা ছিল। রাজুকে অবশ্য পরে মারা হয়, তার আগে দুদিন তাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল বলেই ধারণা। অর্ক বলল, আমি তো সেদিনকেই ভেবেছিলাম এটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়, কিন্তু পরান্দার মতো একজন নিরীহ গোবেচারা মানুষকে ফাঁসিয়ে কার লাভ? তাই আমাকে পরান্দার সম্বন্ধেও একটু খোঁজ খবর নিতে হলো। খোঁজ নিতে গিয়ে যা পেলাম তা আপনাদেরকেও বিস্মিত করে দেবে। পরান্দা ছোটবেলায় ভালো ছেলেই ছিল,
কিন্তু বড় হয়ে অসৎ সঙ্গে পড়ে বকে যায়। কিন্তু পরে আমাদের তমালদার দয়াতেই পাড়ার ক্লাবের ছেলেদের সৌজন্যে ওই ফুচকার দোকানটা দেয় এবং তারপর থেকে ফুচকার দোকান চালিয়ে বিধবা মা ও ছেলের সংসার চালায়। পরান্দা এখনো অবিবাহিতই আছে। যাই হোক, আমরা নিজে ইনিশিয়েটিভ নিয়ে পরান্দাকে পুলিশের স্টেশন থেকে ছাড়ালাম। পরানকে যে ফাঁসানো হয়েছে তা তোমরা কি করে বুঝলে? পাকরাশি জেঠু উত্তেজনা চাপতে না পেরে জিজ্ঞাসা করে বসলেন। অর্ক জেঠুর দিকে তাকিয়ে বলল, অপরাধী যখন আমাদেরকে ভয় দেখাচ্ছে তার মানে সে সবকিছুর উপরেই নজর রাখছে, তাই না? তো সে যখন সবকিছুর উপরেই নজর রাখছে তাহলে এটা তার নিশ্চয়ই জানার কথা যে পুলিশ আততায়ী সন্দেহে অন্য একজনকে গ্রেপ্তার করেছে। আমরা যদি তর্কের খাতিরেও ধরে নিই যে সে এই খবরটা জানে না, তাহলেও পরান্দা নির্দোষ। অপরাধী এই সুযোগে পালিয়ে যেতে পারত, কিন্তু এখানে কিন্তু সে সেটা করেনি। সে একদিকে পুলিশকে ফোন করে পরান্দাকে ধরিয়ে দিয়েছে, আর আমাদেরকে ভয় দেখিয়ে এই কেসটা থেকে বিরত থাকতে বলছে। অর্থাৎ জেনে শুনে অপরাধী আমাদের সাথে খেলা খেলছে। হঠাৎ মনে হলো তমালিকা দেবীর সাথে কথা বলা ভালো। কথা বলে জানলাম যে মুকুলিকা আদেও ওই স্কার্ফটা সেদিনকে পরেইনি, তার পরনে ছিল চুড়িদার ও ওড়না। আমি চমকে উঠলাম, তাহলে কি করে স্কার্ফটা পরান্দার দোকানে গেল? তার মানে কি কেউ সেটা ওখানে রেখে এসেছে? একদিকে সে পরান্দাকে পুলিশে ধরাচ্ছে, আবার অপরদিকে আমাদেরকেও ভয় দেখাচ্ছে, কিন্তু সে নিজে পালাচ্ছে না। এর মানেটা কি? আততাই কি পাগল? না না, নিজের ভালো পাগলেও বোঝে। তাহলে সে কি? পয়েন্ট আছে তোমার কথাটার। তারপর? পাকরাশি জেঠুর বিস্মিত কণ্ঠস্বর। অর্ক সামনে টেবিলে রাখা গ্লাস থেকে এক চুমুকে অনেকটা জল খেয়ে নিয়ে আবার শুরু করলো। এর মানে সে সব জানা সত্ত্বেও এসব করেছে। অর্থাৎ আমাদেরকে চ্যালেঞ্জ করছে, এসো, পারো তো ধরো আমায়, দেখাও তোমাদের কেরামতি। দেখো, তোমাদের সামনে দিয়েই একজনকে পুলিশে ধরিয়ে দিলাম, কিন্তু আবার তোমাদেরকে দিয়েই তাকে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। অর্থাৎ তোমরা আমার হাতের পুতুল হয়েই এই তদন্ত করবে। ও মাই গড! আমি প্রায় লাফিয়ে দাঁড়িয়ে পড়লাম। বলছিস কি অর্ক? ঠিকই বলছি, শুনে যা। আমরা স্রেফ মুরগি হয়েছি। বলা ভালো আততায়ীর হাতের পুতুল হয়েই পরান্দাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। কিন্তু ওই যে বলে না, সাপে বর, এটাতে ভালোই হয়েছে। খটকাটা আমার ছিলই। পরান্দার দোকানে ওই স্কার্ফটা রাখা সত্ত্বেও কেন সেটা পরান্দার নজরে এলো না? পরান্দার দোকানটা মোটেই এত বড় নয় যে কিছু নজরে আসবে না, বিশেষ করে রক্তমাখা স্কার্ফ। তারপর থানাতে আমাকে দেওয়া পরান্দার উত্তরগুলো ঠিক পছন্দ হয়নি, কারণ পরান্দা আমাদেরকে বলেছিল যে তালা সে বাইরে থেকে দেয়, পিছনের দরজায়। তার কারণ আমরা জানি যে আগের রাত্রে নাকি সে তার বন্ধুদের সাথে দোকানের পিছনের মাঠে পার্টি করে, তাই প্রয়োজনে দোকানে আসা যাওয়ার জন্য তালাটা বাইরে থেকে মারা থাকতো। কিন্তু একটা জিনিস আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, যা মৈনাক আমাকে মনে করিয়ে দেয়। বৃষ্টি। বুঝলি মৈনাক, বৃষ্টি। সেদিনকে তুই যদি আমায় বৃষ্টির কথাটা না মনে করাতিস, তাহলে এই ঘটনার কিনারা এত সহজে হতো না। তাই থানা থেকে বেরিয়ে পরান্দার নিজের বাড়ি ফিরে গেল, আর সেই সুযোগে তুই অফিসে চলে যেতে আমি প্রথমেই সোজা পরান্দার দোকানে হাজির হলাম। কিন্তু সেখানে যা দেখলাম তাতে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। অর্কের মুখে আমার প্রশংসা শুনে গর্বে আমার বুক ভরে যাচ্ছিল। আজ এই পর্যন্তই।